দর্শক, ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি করা যেই অনলাইন স্যাটায়ার দল সিজেপি ককরোচ জনতা পার্টি তার আত্মপ্রকাশ বা নতুন প্রকাশ বলা যাবে যে অনলাইন থেকে মানে ভিজুয়াল দুনিয়া ভার্চুয়াল দুনিয়া থেকে বাস্তবের জগতের প্রথম পদার্পণ ঘটলো এই শনিবার। তো এই পদার্পণটা কেমন ছিল, কেমন হতে পারে এই ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কর্মসূচি, আর ভারতের রাজনীতিতে কতটুকুই বা এর ইম্প্যাক্ট পড়তে পারে, এই নিয়ে খুব সংক্ষেপে আজকের আলোচনা। সকাল 10টা থেকে ভারতের যন্তর মন্তরে যে কর্মসূচি শুরু হয় সেই কর্মসূচি চলে বিকেল 5টা পর্যন্ত। এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে হাজার হাজার ভারতের তরুণ শিক্ষিত বেকার এবং যুবকরা যোগদান করে। এর বাইরে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে সেখানে অন্য বয়সী মানুষদেরও ছিল, অংশগ্রহণ ছিল। আর এর বাইরে বাম কয়েকটি সংগঠন সেখানে সমর্থন দিয়েছে। এর বাইরে যদি আমরা বিজেপির কিছু নেতাকর্মীদের বয়ান শুনি তাহলে সেখানেও লক্ষ্য করতে পারি যে এই কর্মসূচিতে কংগ্রেস সহ যে সমস্ত বিরোধী আহ, রাজনৈতিক দলের কর্মীরা অন্তত যোগ দিয়েছেন। নেতারা কিন্তু মানে ওইভাবে দেখা যায়নি বা সরাসরি যোগদান করেনি। তো এই সিজেপির এই সমাবেশে সকাল 10টায় থেকে দিল্লি এয়ারপোর্টে নামেন সিজেপির যে প্রতিষ্ঠাতা বলা হয় মুখপাত্র অভিজিৎ দীপকে। তিনি সেখান থেকে সরাসরি সমাবেশ স্থলে যান। তিনি আসলে ছিলেন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, তার গ্রাজুয়েশন শেষ হয়েছে। তো তিনি এই মানে সমাবেশে যোগদান করেন এবং এই সমাবেশে বিভিন্ন সামাজিক কর্মী ও অধিকার কর্মীরা যোগদান করেন। আমরা এখানে সবচেয়ে বড় ফিগার যিনি যোগ দিয়েছিলেন, যদি আমরা করি মানে গণমাধ্যমের যে তালিকা সেখানে চোখ রাখি তাহলে দেখতে পাই যে সোনম ওয়াংচুক অর্থাৎ লাদাখের মানবাধিকার কর্মী, শিক্ষা সংস্কার আন্দোলনের অগ্রনায়ক বলা হয় এবং বেশ কয়েকটি দেশীয় পুরস্কারও তার ঝুলিতে রয়েছে। তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব। 3 ইডিয়টস যারা দেখেছেন তারা এই সোনম ওয়াংচুক সম্পর্কে ওয়াকিবহাল বা বিষয়টা জানেন। তো এই সোনম ওয়াংচুক কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন এবং এই সমাবেশে যোগ দেওয়ার ফলে তাকে শিক্ষামন্ত্রী করার দাবি উঠেছে। আপনারা জানেন যে ভারতের শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবি এইটা এই সমাবেশের সবচেয়ে প্রধান লক্ষ্য। তো এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির নেপথ্যেও বেশ কিছু অনিয়ম এবং বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনারা জানেন যে এই ককরোচ জনতা পার্টির আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের মানে ভারতের তরুণ সমাজের যে ক্ষোভ, যেই ক্ষোভ থেকে মূলত ককরোচ জনতা পার্টির এই সমর্থন। তো সেখান থেকেই মূলত মানে সেটার কারণ ছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। মেডিকেল ভর্তি, চাকরির বেশ কয়েকটা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে এনে ভারতের বেকার তরুণ সমাজ কিন্তু দারুণভাবে ক্ষুব্ধ ছিল। আপনারা জানেন ভারতের অন্তত 36% অর্থাৎ বিপুল জনগোষ্ঠীর একটা দেশের অন্তত 36% হচ্ছে বেকার সরি যুব সমাজ, তরুণ সমাজ। তো এই যে বিপুল জনগোষ্ঠীর বিপুল অংশ, তাদের ক্ষোভ কিন্তু এই শিক্ষামন্ত্রীর উপরে। আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যে রিট পিটিশন অনলাইনে ছিল সেটিতেও কিন্তু 6 লাখেরও বেশি মানুষ করেছে, সমর্থন জানিয়েছে, স্বাক্ষর করেছিল। তো এখানে এই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরই মূলত পদত্যাগ দাবি করা হয় এই আন্দোলনে এবং এই কর্মসূচিতে বারবার করে উল্লেখ করা হয় যে যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং যে সমস্ত অনিয়ম, যে সমস্ত দুর্নীতি শিক্ষাক্ষেত্রে হয়েছে সেগুলো অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। আমরা যদি সংবাদ মাধ্যমের দিকে একটু চোখ রাখি তাহলে দেখতে পাই যে যে এই সমাবেশ ঠেকানোর জন্য আদালতে একটা মামলাও হয়েছিল এবং সেই মামলায় দাবি করা হয়েছিল যে এই
তেলাপোকার বা ককরোচ জনতা পার্টির সমাবেশ ঠেকাতে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর, রেল স্টেশন, মেট্রো স্টেশন এবং জাতীয় সড়কের প্রবেশপথগুলোর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এবং সেই মামলার জরুরি শুনানির গ্রহণের সেই মামলার যে শুনানির আবেদন, সেই আবেদন কিন্তু শুক্রবারই খারিজ হয়ে যায়। ফলে শনিবার দিল্লি পুলিশ জানায় যে শান্তিপূর্ণ সমাবেশে কোনো বাধা দেওয়া হবে না। আজকে এই সমাবেশ ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল ভারতের রাজধানী নয়াদিল্লি। এই সমাবেশের চারপাশ ঘিরে যেমন আধা সামরিক বাহিনী ও পুলিশের বিপুল উপস্থিতি ছিল, তেমনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবন ঘিরেও নেওয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা। তো এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে এই ককরোচ জনতা পার্টির সমাবেশকে বাধাগ্রস্ত না করার সিদ্ধান্তই ছিল। ফলে অনেকটাই নির্বিঘ্নে এই সমাবেশ শেষ হতে পেরেছে। এই সমাবেশ চলাকালে একদল সম্ভবত বিজেপি সমর্থক জয় শ্রীরাম স্লোগান দিয়ে সমাবেশ স্থলে আসার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয় এবং সেখান থেকে 6 জনেরও বেশি মানুষকে আটক করে। আচ্ছা, আমরা মানে একটু দেখে নিতে চাই যে আজকের এই সমাবেশে কি ধরনের প্ল্যাকার্ড ছিল আর কি ধরনের স্লোগান ছিল। তো এই সমাবেশে প্ল্যাকার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো লেখা ছিল তার মধ্যে একটি ছিল যে পিসফুল প্রোটেস্ট, অর্থাৎ শান্তিপূর্ণ এই প্রতিবাদ, এই বিক্ষোভ। তো এখানে যখন অভিজিৎ দীপকে বক্তব্য দিতে উঠেন সেই সময় মানে স্লোগান ওঠে যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দো, জয় ভীম, বন্দে মাতরম, গদি মিডিয়া চোর হায়। তো এখানে কয়েকটা মেসেজ বেশ ক্লিয়ার। জয় ভীম এবং বন্দে মাতরম স্লোগান দেওয়ার মাধ্যমে আম্বেদকরকে স্মরণ করা হয়। আমরা আরো একটি বিষয় এর সাথে যদি চিন্তা করি যে অভিজিৎ দীপকে সমাবেশ স্থলে যখন আসেন তখন তার হাতে ছিল এই আম্বেদকরের হচ্ছে আত্মজীবনী, আম্বেদকরের জীবনী গ্রন্থ। তার মানে হচ্ছে যে ভারতের যে সংবিধানের রচয়িতা যাকে বলা হয় সেই আম্বেদকরকে স্মরণ করা হচ্ছে এই রাজনৈতিক সিজেপির রাজনৈতিক কর্মসূচিকে এবং তাকে প্রধান হিসেবেই মানে প্রধান রাজনৈতিক স্বর্তব্য ব্যক্তি হিসেবে সামনে আনা হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে যে ভারতের সংবিধান অনুসারে ভারতের হচ্ছে রাষ্ট্রীয় নীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বহুত্ববাদী সমাজ ভারতের হচ্ছে সৌন্দর্য, এটাকে প্রস্ফুটিত করা হয়েছে এই সংবিধানে। ফলে তাকে সামনে আনা হয়েছে এবং এই আরেকটা বিষয় মানে এই স্লোগানগুলোর মধ্যে বলা হচ্ছে যে গদি মিডিয়া চোর হায়, অর্থাৎ এই যে রিলায়েন্স বা আদানি আম্বানির যে কিনে নেওয়া গণমাধ্যম ভারতে এবং তাদের ব্যাপারে তোপ দাগা হয়েছে। এই সমাবেশে এই সমস্ত মিডিয়ার ব্যক্তিদের, শীর্ষ ব্যক্তিদের অনিয়ম দুর্নীতির অনুসন্ধানও দাবি করা হয় এবং তাদের আয় ও ব্যয়ের খতিয়ান প্রকাশের দাবি করা হয়, ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়। অর্থাৎ এই গদি মিডিয়া যে সরকারকে নজিরবিহীন সমর্থন এবং সরকারকে অনিয়ম দুর্নীতির ক্ষেত্রে একদিকে হচ্ছে অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেয়া, আরেকদিকে হচ্ছে সরকার মানে জনদাবির ক্ষেত্রগুলোতে প্রশ্নবিদ্ধ করা যে মিডিয়ার ভূমিকা, সেগুলোকে সামনে এনে এই মানে গদি মিডিয়াকে তোপ দাগা হয়েছে এবং এই সমাবেশ স্থল থেকে এই গদি মিডিয়ার বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ দাবি করা হয়েছে এবং তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। তো হাতে হাতে যে প্ল্যাকার্ড দেখা যায় সেখানে আরো উল্লেখ করা হয় যে পেপার লিক সরকার কতবার আসবে, অর্থাৎ এই যে প্রশ্ন ফাঁস, মেডিকেল বলেন বা নিট নিয়োগের ক্ষেত্রে বলেন যে বেশ কয়েকটি প্রশ্ন ফাঁসের ফলে যে লাখ লাখ শিক্ষার্থী ভুক্তভোগী হলো, তো সেই সরকার আর কতবার, অর্থাৎ এখানে কিন্তু সরকার বিরোধী বার্তা বেশ স্পষ্ট। তবে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অভিজিৎ দীপকে যে দাবিগুলো করেছেন যে এই আন্দোলনের সাথে আসলে প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নেপালের কোনো সাদৃশ্য আছে কিনা তিনি কিন্তু বারবার এটি অস্বীকার করেছেন। অথচ মানে
এই যে অস্বীকারের খবর, এই খবরের নিউজে, এই খবরের নিচে যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা যে সমস্ত কমেন্ট লিখেছেন, যারা মূলত এই সিজেপির সমর্থক, তারা কিন্তু এই সিজেপির মুখপাত্রের এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছেন এবং তারা বলছেন যে এই যে জেনজি আন্দোলন ক্ষমতাসীন সরকারকে ফেলে দিল নেপালে বা বাংলাদেশে বা শ্রীলঙ্কায়, এবং তার যে নজিরবিহীন অপরাধের খতিয়ান, তো তার বিরুদ্ধে এই প্রতিবাদকে আপনি ছোট করে দেখতে পারেন না। অর্থাৎ এইখানে একটা বিষয় কিন্তু ইঙ্গিত মেলে মেলে যে ভারতের তরুণ সমাজ আসলে সমাজের একটা বড় অংশই ভারতে পরিবর্তন চাইছেন। যদিও মানে অভিজিৎ দীপকে এটাকে এখন অভিজিৎ দীপকে এবং তার যে সমস্ত আহ অনুসারীরা, তারা এটিকে সরকার বিরোধী আন্দোলন বলছেন না, কিন্তু একটা বিষয় আপনাদের স্মরণ রাখা দরকার যে বাংলাদেশের যে আন্দোলনটার সূচনা হয়েছিল জুলাই আন্দোলন নামে, যে আন্দোলনকে আমরা চিনি, সেটিও কিন্তু সরকার পতন আন্দোলন ছিল না, ছিল কোটা বিরোধী আন্দোলন। সেখান থেকে ৮-৯ দফা, সেখানেও কিন্তু সরকারের পতন দাবি, এটিও ছিল না। সেখানে ছিল সড়ক সেতু মন্ত্রী, আইনমন্ত্রীর পদত্যাগ দাবি, এসবগুলো সহ ৯টা যে দাবি ছিল, সেখানে সরকার পতন আন্দোলন ছিল না। একদিকে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে, আরেকদিকে তরুণদের আস্থায় নিতে পারেনি। আহ এই এর বাইরে জনগণের বিপুল সমর্থন এই আন্দোলনকে একটা পর্যায়ে, মানে সরকার উৎখাতের পর্যায়ে উপনীত করেছে। তো ভারতের এই আন্দোলন আদতে সেই জায়গায় যাবে কিনা, এটি আসলে বলার সময় এখনো আসেনি। তবে এক সপ্তাহের মাথায় কিন্তু আবারও একটা মানে জমায়েত হওয়ার কর্মসূচি এই তেলাপোকাদের রয়েছে, ককরোচ জনতা পার্টির রয়েছে। এখন দেখার বিষয় যে এই সমাবেশ, এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছে এই ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে, এবং এই এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা না নিলে এই বিক্ষোভ ভারত জুড়ে ছড়িয়ে দেওয়ার কিন্তু হুমকি দেওয়া হয়েছে। আসলে এই আন্দোলন কতটুকু জনসম্পৃক্ততা পাবে, এটার উপরে ডিপেন্ড করবে যে আসলে এই আন্দোলনের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। ফাঁকা আওয়াজেই দুদিন পরে মিলিয়ে যাবে, নাকি এটি শেষ পর্যন্ত ভারত এর ক্ষমতাসীন বিজেপি সরকার যে একচ্ছত্র আধিপত্য নিয়ে টিকে রয়েছে গত ১৫ বছর ধরে, তো এই সরকারের ভিত নাড়িয়ে দেবে কিনা, এটার বিষয় করবে, নির্ভর করবে মূলত কতটুকু জনসম্পৃক্ত হতে পারে সেটাই। তবে আহ দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। একটি হলো ইনস্টাগ্রামের ফলোয়ার দিয়ে আসলে কিন্তু সরকার পতন হবে না। ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা মানে ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি তার চেয়ে দ্বিগুণেরও বেশি। ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম ফলোয়ার এখন ২,২৩,০০,০০০ বা তার চেয়ে বেশি। এর বাইরে এক্স এর অ্যাকাউন্টও কিন্তু কংগ্রেস বা বিজেপির চেয়ে অনেক অনেক বেশি। তো সেটি যেমন বাস্তবতা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন করা এক জিনিস, লাইক কমেন্ট শেয়ার করা এক জিনিস, আর মাঠে নেমে লাঠি গুলি বন্দুকের মুখে পড়ে মানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা, এটি কিন্তু সম্পূর্ণই আলাদা। ফলে মানে অনলাইন প্ল্যাটফর্মে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, সেই আলোড়ন আসলে মাঠে কতটুকু বাস্তবায়ন হয় সেটি এখন দেখার বিষয়, এবং সেটি অবশ্যই অনেক 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 বড় একটা চ্যালেঞ্জ। তবে আমাদের সবারই চোখ থাকবে যে এক সপ্তাহের আন্দোলন, এক সপ্তাহের যে আলটিমেটাম, সেটির দিকে, ভারত সরকারের পদক্ষেপের দিকে। ভারত সরকার শুরুর দিকে যে মানে অনলাইন সাইট ডাউন করে দেয়া বা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাকাউন্ট গুলো সেটা ব্লক করে দেওয়া, ডাউন করে দেওয়া, সেটি কিন্তু মানে একটা বুমেরাং হচ্ছিল, সেই মেসেজ কিন্তু ভারতের সরকার পেয়েছে, এবং এ কারণেই আজকে কিন্তু সেখানে কোনো বাধা দেওয়ার কোনো ধরনের ঘটনা ঘটেনি। দেখার বিষয় যে ১৩ই জুন যন্তর মন্তরে আবারও একটা সমাবেশের আয়োজন করা হবে এমন ঘোষণা কিন্তু ককরোচ জনতা পার্টি দিয়েছে। তো সেখানে আসলে কতটা সাড়া পাওয়া যায়। তবে বিভিন্ন সামাজিক ও অধিকার কর্মীরা যেভাবে তাদেরকে সমর্থন দিচ্ছে, তাতে এখন পর্যন্ত বিজেপি সরকারের বেশ চিন্তা বা দুশ্চিন্তার তৈরির একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং বেশ কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।